সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাইরে চাপা গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকল। হঠাৎ ফুলের গন্ধে ভরা এক ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের শরীরের ওপর দিয়ে। পরক্ষণেই আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু এ কি দেখছি আমরা? দেখলাম জলসা ঘরের মাঝখানে সলমা চুমকির পোশাক পরে রাজনর্তকীর সাজে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছেন সাথীদি। আমাদের দিকে চেয়ে মিষ্টি হাসছেন। আমার কাছে আসবে না, আমি গল্প শুনবো না, আমি গল্প শুনবো না। ভয় পেয়ে গেলে নাকি? এই তো সবে গল্প শুরু। আমরা ক্রমাগত চেষ্টা করছি আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে লাগছে ও মা, এ কি এখানে কুকুর এলো কোথা থেকে? কুকুরটা তখন সাথীদের পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। প্রশান্ত বলল, এই হচ্ছে তাহলে পোড়ো বাড়ির ভূত। রাত্রিবেলা চেঁচাবে আর লোকে ভাববে ভূত ডাকছে। কুকুরটা এবার সাথীদিকে ছেড়ে আমাদের ইঁদুর পাতাগুলোর ওপর লাফিয়ে পড়ল। তারপর কড়মড় করে মাংসের হাড়গুলো চিবিয়ে খেতে লাগলো। আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এলাম। নেমে দেখেই আমাদের ঘরের পাশে মালি বাবু আর বিশু চুপচাপ বসে আছে। সাথীদি বললেন, এই তোমরা এখানে কেন? যাও নিচের ঘরে যাও, আমরা এখানে শোবো, হল্লা করব, সারা রাত ঘুমাতে পারবে না তোমরা। আমি মালি বুড়োকে বললাম, হ্যাঁ সাথীদি ঠিকই বলেছেন, তোমরা নিচের ঘরেই যাও, নইলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। তারপর বিশুকে বললাম, কিরে বেটা, বুঝেছিস? বিশু হেসে বলল, আগে আপনারা শহরের লোক, আপনাদের সাহস আছে। যা এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমাগে যা, ভয় পেলে ডাকিস। মালি বুড়ো হঠাৎ বলল, জলসা ঘরের দরজা খুললো কে? আমরা খুলেছি। ওটা এক্ষুনি বন্ধ করে দাও। সাথীদি বললেন, থাক না খোলা, আজ রাত্রে আমরা যদি এখানেই গান বাজনা করি। মালি বুড়ো সাথীদির কথার উত্তর না দিয়ে বলল, এ ঘর অভিশপ্ত, এ ঘরের দরজা কোনো মতেই খুলবেন না। কোন রকমের রাতটা কাটিয়ে চলে যান এখান থেকে। আমি বললাম, না, আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজাই খুলে দেব আমরা। এই বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের এখানে থাকতে দেওয়ায় আমার ভুল হয়েছে, ঠিক আছে, যা ভালো বোঝেন করেন। বলে মালি বুড়ো বিশুকে নিয়ে চলে গেল। ওরা চলে গেলে আমরা কেউ আর শোয়ার ঘরে না ঢুকে জলসা ঘরে ঢুকলাম। বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসা ঘর, এই ঘরেই এক সময় নাচ গানের ফোয়ারা ছুটত। তা যারা যেসব করত তারা কোথায় লুকালে বাবারা? শোনাও না একটু তোমাদের গান বাজনা। সাথীদি বললেন, হ্যাঁ ঠিক কথা, এই পোড়ো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কেন আমাদের সঙ্গে এই রকম করছি? যা হোক শোনানো উচিত। প্রশান্ত বলল, যদি অশরীরী কেউ থাকো এই বাড়িতে, তাহলে আমি 1 2 3 গুনছি, 3 গোনা শেষ হওয়ার আগেই সাড়া দেবে, নাহলে জানবো কেউ নেই, সব ভাঁওতা। বলেই প্রশান্ত হাঁক দিল, 1 2 3। কিন্তু না, কোনো সারা শব্দই কোথাও থেকে এলো না। প্রশান্ত বলল, তাহলে আমরাই শুরু করি। আজ রাতে জলসা ঘর আবার ভরে উঠুক গানে গানে। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা প্রশান্ত ধরতেই সুরে সুর দিয়ে আমিও কণ্ঠ মেলালাম। তারপর বিমানের দেখা দেখি সাথী দিয়েও সুরেলা গলায় গান ধরল। অরুণবাবুও চুপ করে বসে রইলেন না, সব কটা কণ্ঠ একত্রিত হয়ে জলসাঘর ভরিয়ে তুলল একেবারে। গান শেষ হলে আমরা হো হো করে মাটিতে হেসে লুটিয়ে পড়লাম। রাত তখন 1টা। প্রশান্ত বলল, আর কি, এবার শুয়ে পড়া যাক।
সাথীদি অবাক হয়ে বললেন, ওমা শোবে কি? শোবার পরে যদি চুপি চুপি ভূতেরা আসে? আজ কোনো শোয়া টোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। বিমান বলল, ঠিক, শুলেই গোলমাল। তার চেয়ে আমি বলি কি সাথীদি, আপনি একটা গান ধরুন, খুব ভালো গলা আপনার। সাথীদি বললেন, একা একা শুধু গলায় কি গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। অরুণবাবু বললেন, এই তো ঘরের কোণে একটা হারমোনিয়াম আছে দেখছি। সাথীদি বললেন, কবেকার পুরনো, ওতে আওয়াজ বেরোবে। বলে হারমোনিয়ামটা কাছে টেনে রিডগুলো টিপে দেখতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ বিছে কাটালে যেমনটা হয় ঠিক তেমনভাবেই লাফিয়ে উঠলেন সাথীদি। এ কি, আমার সারা গা জ্বলে যাচ্ছে কেন? আমার যেন কিরকম হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আমার। অরুণবাবু উঠে গিয়ে সাথীদিকে ধরলেন। না না না, ও কিছু নয়। আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, রাত জেগে হই হল্লা করছো, একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বললেই কি হয়, সাথীদির গলা থেকে একটা চাপা আর্ত স্বর বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল, গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাইরে চাপা গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকলো। হঠাৎ ফুলের গন্ধে ভরা এক ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমাদের শরীরের ওপর দিয়ে। পরক্ষণেই আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু এ কি দেখছি আমরা? দেখলাম জলসা ঘরের মাঝখানে সলমা চমকির পোশাক পরে রাজনর্তকীর সাজে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছেন সাথীদি। আমাদের দিকে চেয়ে মিষ্টি হাসছেন। মাথার ওপরে ঝাড় লণ্ঠনের আলোর বন্যা বইছে। এক পাশে তাকিয়ায় ঠেস দিয়ে রাজ পোশাক পরে সুরাপত্র হাতে অরুণ কুমার, যেন রূপালী পর্দার কোনো ছায়াছবির দৃশ্য আমরা দেখছি। সাথীদি আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়েই পায়ের ঘুঙ্গুর বাজিয়ে হাতে তাল দিলেন। তাতেই অমনি নেপথ্যে এক সুরেলা হারমোনিয়াম দ্রুত লয়ে বেজে উঠল। সেই সুরে সুর মিলিয়ে ওস্তাদি গানের সঙ্গে জ্বলতে উঠল তবলার লহরা। তারপর ত্রিতাল ফোকার তালে তালে শুরু হলো নাচের ঘূর্ণি। আমরা বিস্মৃত হয়ে বিমূঢ় স্তব্ধ। হঠাৎ সেই নাচ গানের মাঝে চেঁচিয়ে উঠলেন অরুণ কুমার, এ কি, তুমি এখানে? কে এখানে তোমাকে আসতে বলেছে? বন্ধ করো এই নাচ, থামাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি ঘরের বউ হয়ে? সাথীদি বললেন, না, শুনতেই হবে তোমাকে। আজ আমি সারা রাত ধরে নাচবো, গাইবো। আমাকে নাচতে দাও, আমাকে গাইতে দাও। খবরদার বলছি, আমার কথার অমান্য হওয়ার পরিণাম কি তুমি জানো? জানি, তুমি আমাকে গুলি করে মারবে, এই তো। মারো আমাকে, দেখবো তোমার বন্দুকে কত গুলি আছে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। বলার সঙ্গে সঙ্গেই অরুণ কুমার উঠে দাঁড়ালেন। তারপর দেওয়ালে আটকানো বন্দুকটা নিয়ে এসে উঁচিয়ে ধরলেন সাথীদির দিকে। আমরা চিৎকার করে উঠলাম, আরে এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি মারবেন নাকি অরুণবাবু? সরে যাও তোমরা, আমি ওকে শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেছে। সাথীদির বুক রক্তে ভেসে গেল। সাথীদি আ করে মাটিতে মেঝেই লুটিয়ে পড়লেন। বন্দুকের শব্দ শোনা মাত্র ছাদের ওপর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। হঠাৎ দেখা গেল কুকুরটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সাথীদির ওপর। এ কি করে সম্ভব? এ তো সেই কুকুরটা যেটাকে আমরা ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এসেছি। আবার চলতে উঠল বন্দুক। কুকুরটা আউ আউ করে যন্ত্রণায় কোঁকিয়ে স্থির হয়ে গেল। অরুণ কুমার হঠাৎ সাথীদির দিকে ঝুঁকে পড়লেন। এ কি করলাম আমি? তোমাকে সত্যিই কি মেরে ফেললাম আমি? সাথী, তুমি কথা বলছো না কেন? এইসব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালি বুড়ো ও বিশু ছুটে এসেছে ওপরে। ভয়ে বিবর্ণ মুখে দরজার এক পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওরা। মেঝেই পড়ে থাকা রক্তাক্ত সাথীদের দিকে চেয়ে চোখের পাতা ফেলতেও ভুলে গেছে যেন। অরুণ কুমার চোখ লাল করে বললেন, তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দেখতে এসেছিস?
আতঙ্কে থমথম করছে ওদের মুখ। মালিবুড়ো কাঁপা কাঁপা গলায় বলল, কি করলেন দাদাবাবু? আপনি সত্যি সত্যি পেরে ফেললেন বৌমাটিকে? স্টপ ইওর ওয়ার্ড ননসেন্স! তোমাদের আমি গুলি করে মারবো। এ বাড়ির একটা প্রাণীকেও আমি জীবিত রাখবো না। যেমন করে সাথীদিকে মেরেছি তেমন করে তোমাদেরকেও মারবো। মালিবুড়ো আর বিশু তখন চোখের পলকে ছুটে পালালো সেখান থেকে। অরুণ কুমার বন্দুক উঁচিয়ে তাড়া করলেন ওদের। পালাবি কোথায় বাছাধন? আমরা বিস্মিত বিমূঢ়। কি যে হচ্ছে, কেন হচ্ছে, মাথা মুন্ডু কিছুই বুঝছি না তার। তবুও আমরাও ছুটলাম ওদের পিছু পিছু। যে করেই হোক এ হত্যা লীলা বন্ধ করতেই হবে। বিমল বলল, কি হচ্ছে অরুণবাবু? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি জানেন খেয়ালের বসে কি সব কাণ্ড করছেন আপনি? আমরা সবাই যে একধার থেকে অ্যারেস্ট হয়ে যাব। অরুণ কুমার তখন বারান্দার কাছে ছুটে গেছেন। বিশু এক লাফে গেট পার হয়ে গেল, কিন্তু মালিবুড়ো পারল না। যেই না গেটের কাছে আসা, অমনি ওপর থেকে মালিবুড়োর দেহটা ছিটকে পড়ল একটা ম্যাগনোলিয়ার গাছের কাছে। কে জানতো, হয়তো এই গাছটা মালিবুড়োই একদিন যত্ন করে বসিয়েছিল নিজের হাতে। অরুণ কুমার এবার তরতরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওর পিছু পিছু। অরুণ কুমার গেট পেরিয়ে ছুটে চললেন ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। ওই তো বিশু, সেও ছুটছে প্রাণপণে প্রায়। ওকে বাঁচাতেই হবে। অরুণ কুমারের বন্দুক আবার গর্জে উঠল। অসহায় শিশুর মতো আর্তনাদ শোনা গেল। অরুণবাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। তারপর ওর বুকে একটা পা রেখে অল্প একটু চাপ দিয়ে আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শেষ শেষ হয়ে গেছে গুলি। আর আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে। এটা আমি নিজের জন্যই রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার উপর আমাদের অতিথি, তাই কিছু বললাম না। তবে ভবিষ্যতে কোনোদিন এ বাড়িতে আর রাত্রিবাস করার চেষ্টা করবেন না। চলে যান। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা আমরা গ্রামে পৌঁছে শুনলাম গতকাল আমরা বিশু, মালিবুড়ো এবং সাথী লেখা অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। 1930 সালের এক ভয়ঙ্কর রাতি কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি ওইভাবেই মারা গিয়েছিল। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে।